আসসালামু আলাইকুম। একটা বইয়ের রিভিউ নিয়ে হাজির হলাম। বইটার নাম হচ্ছে আমার রাজনীতির রূপরেখা। আমার রাজনীতির রূপরেখা বইটা লিখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বইটা সম্পর্কে একেবারে প্রথমেই আপনি যদি বইয়ের পৃষ্ঠে উল্টান, এখানে লেখা আছে জিয়াউর রহমান আমার রাজনীতির রূপরেখা। বইটা সম্পর্কে প্রথমেই বলা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ইতিহাসে এই বই একমাত্র মূল রাজনৈতিক দলিল এবং তার নিজের লেখা প্রকাশিত প্রথম বই। এই যে জায়গায় স্পষ্ট লেখা আছে। তো এই বইয়ের লেখক হচ্ছেন জিয়াউর রহমান। এই বইটা পড়লে আপনি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনটা কেমন, রাজনৈতিক ভাবনা কেমন, এবং তিনি কোন কোন পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, কোন কোন পরিকল্পনাগুলো গ্রহণ করতে চেয়েছেন, তিনি তার কোন আদর্শ, কোন লক্ষ্য, কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র তিনি এদেশে প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বর। ওই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই রাজনৈতিক দলের, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ কি হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন কি হবে, জাতীয়তাবাদ জিনিসটা কি, তিনি দেশে মানুষকে নিয়ে কোন ধরনের স্বপ্ন দেখেন, তিনি তার নেতাকর্মীদেরকে কোন ধরনের পরামর্শ দিতে চান, তিনি কোন লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে চান, তার যে মূল কথা হচ্ছে তার রাজনৈতিক দর্শন। এই বইটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বইয়ের শুরুতে যদি আপনি পড়েন, বইয়ের শুরুতে আপনার প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে যে পরিস্থিতি আমাকে টেনে নিয়ে এসেছে, পরিস্থিতি আমাকে টেনে এনেছে। প্রথমেই বলি, এই বইটা সম্পর্কে লাইন বাই লাইন রিভিউ দেওয়া সম্ভব না, কারণ এই বইটা সম্পর্কে যদি আমি পূর্ণাঙ্গ রিভিউ দিতে যাই প্রচুর সময় প্রয়োজন হবে। আমি এই বইয়ের খুব চুম্বকের মতো কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন প্রথম অধ্যায়টা হচ্ছে পরিস্থিতি আমাকে টেনে এনেছে। জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসলেন এটা সম্পর্কে এটা আমরা সবাই জানি। তো কিন্তু এই বইয়ের শুরুতে পরিস্থিতি আমাকে টেনে এনেছে, এখানের মধ্যে একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু কি জিয়াউর রহমান বলেছিলেন যে তিনি কিভাবে ক্ষমতায় এসেছেন, কে প্রশ্ন করেছিল, কাকে তিনি উত্তর দিয়েছিলেন। দেখেন, এখানে বলা আছে 1979 সালের অক্টোবর মাসে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর প্রতিনিধি রতনী টাস্কারকে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর প্রতিনিধি রতনী টাস্কার বাংলাদেশ সফর করেন এবং প্রেসিডেন্ট জিয়ার সাক্ষাৎকার নেন রতনী টাস্কার তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কিভাবে ক্ষমতা এসেছেন, এবং এর উত্তরটা কিন্তু কি জিয়াউর রহমান দিয়েছিলেন। রতনী টাস্কার একটা কথা বলেছিলেন জিয়াউর রহমান সম্পর্কে। জিয়াউর রহমান সম্পর্কে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে জিয়ার প্রধান সম্পদ হলো তার ব্যক্তিগত সততা। এটা এই বইয়ের 9 পৃষ্ঠায় আছে। তো রতনী টাস্কার তাকে প্রশ্ন করেছিলেন 15টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল, মুজিবের পতনের পর আপনি এক পর্যায়ে পূর্ণ ক্ষমতা গ্রহণ করে বলেছিলেন সামরিক বাহিনী ও আপনি নিজে শিগগিরই ব্যারাকে ফিরে যাবেন এবং বেসামরিক প্রশাসনের পথ তৈরি করে দিবেন। এখন আপনি নেতা হিসেবে থেকে যাওয়ার প্রয়োজনীয়তা দেখালেন কেন? এর উত্তরে জিয়াউর রহমান বলেছেন, সেই সময় আগস্ট 1975 কি ঘটতে যাচ্ছে প্রকৃতপক্ষে তা আমাদের জানা ছিল না। তখন আমি উপপ্রধান সামরিক আইন প্রশাসক। সময় গড়িয়ে পরিস্থিতি আমাকে টেনে আনে। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম এমন একটা কিছু যেন রয়েছে যা আমাকে টেনে ধরেছে। এরপর গণভোট এবং পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট নির্বাচন করি। এরপর কয়েকটি দলকে একীভূত করে পার্লামেন্ট নির্বাচন এগিয়ে যায়। সামরিক আইন তুলে নেওয়া হয়। দেশে এখন সম্পূর্ণ বেসামরিক সরকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রয়েছে। অর্থাৎ জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসলেন এই সম্পর্কে রতনী টাস্কার যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরে তিনি যা বলেছিলেন, রতনী টাস্কারের প্রশ্ন এবং উত্তরটা আমি হুবহু এখানে তুলে ধরলাম। এরপরে আপনি এখানে 15টা প্রশ্ন উত্তর আপনি পড়ে নিতে পারেন। তারপরে আমার দৃষ্টিতে বাংলাদেশের অগ্রগতি, তার পরবর্তী অধ্যায়। এখানে তিনি জিয়াউর রহমান প্রথমেই বলেছেন যে আগের রাজনীতি এখন আর চলে না,
আজ থেকে প্রায় 45-46 বছর আগে জিয়া রহমান এই কথাটা বলেছেন যে আগের রাজনীতি এখন আর চলে না। তো যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যারা এর অঙ্গ সংস্থা ভাতৃপ্রতিম সংস্থা যারা আছেন, তাদের জন্য এটা শিক্ষণীয় যে আজ থেকে বহু বছর আগে জিয়া রহমান বলে গিয়েছেন যে আগের রাজনীতি এখন চলে না। যেমন তিনি বলছেন যে মনে রাখবেন, শুধু জাতীয়তাবাদের বিশ্বাস করে বসে থাকলে চলবে না, শুধু জাতীয়তাবাদে বিশ্বাস করে বসে থাকলে চলবে না, এই সদস্য হওয়াটাই সব কিছু নয়, তবে জাতীয়তাবাদের অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক এরপরে 22 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ জিনিসটা কি। 22 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশি জাতীয়তাবাদ জিনিসটা কি তিনি বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হলো এই দেশের ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী 9 কোটি মানুষ, তৎকালীন জনসংখ্যা 9 কোটি মানুষ যুগ যুগ ধরে লালিত ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও দেশপ্রেমের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং বাইরের প্রভাব ও আধিপত্য থেকে মুক্ত একটি স্বাতন্ত্র্যবোধ। সর্বোপরি বাংলাদেশ রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধ এবং সর্বোপরি বাংলাদেশের রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধ এই জাতীয়তাবাদকে চূড়ান্ত রূপ দিয়েছে। এই জিনিসটা এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তারপর আছে আপনার আপনি যদি এই বইতে বাংলাদেশি জাতীয়তাবাদ সম্বন্ধে আপনি পড়েন যে বাংলাদেশি জাতীয়তাবাদ এর পরের একটা অধ্যায় আছে, পরবর্তী একটা অধ্যায় বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে তো এর আগে হালকা একটা ধারণা পেলেন, কিন্তু এরপরে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ জিনিসটা কি। জিয়া রহমান বলতে চাচ্ছেন যে জাতীয়তাবাদ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ আছে। যেমন কেউ জাতিগত ঐতিহ্য থেকে জাতীয়তাবাদ গড়ে উঠেছে, কোথাও ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদ গড়ে উঠেছে, কোথাও ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ গড়ে উঠেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ গড়ে উঠেছে। এটা আপনারা পাবেন এই বইয়ের 37 থেকে এই অধ্যায় শুরু হয়েছে। মূলত আপনি 38 পৃষ্ঠা লাস্ট থেকে 39 পৃষ্ঠা লাস্ট পর্যন্ত পড়লে এটা ধারণা পাবেন। জিয়া রহমান বলছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সমন্বিত, অর্থাৎ বিভিন্ন জিনিসের সমন্বয়। বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে জাতিগত গৌরব আছে, তারপর ভাষাগত গৌরব আছে, তারপর বাংলাদেশি জাতীয় ভাষা সমৃদ্ধশালী ভাষা আছে, তারপর বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ধর্মীয় ঐতিহ্য আছে। যেমন উনি বলেছেন যে আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সার্বিক জাতীয়তাবাদ, আমাদের আছে জাতিগত গৌরব, রয়েছে সমৃদ্ধশালী ভাষা এবং আরও আছে ধর্মীয় ঐতিহ্য। তো এইটা আপনি পড়তে পারেন, পড়লে ধারণা পাবেন। এরপর পররাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছেন তিনি। যেমন এখানে একটা চুম্বক লাইন আছে। চুম্বক লাইনটা কি? পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় জিনিস হলো জাতীয় সত্তা এবং জাতীয় স্বার্থ হাসিল করতে হবে। অর্থাৎ আপনি পররাষ্ট্রনীতি যেরকমই গ্রহণ করেন, আপনার পররাষ্ট্রনীতি যেরকমই হোক, আপনাকে সবসময় আপনার জাতীয় সত্তাটাকে প্রাধান্য দিতে হবে, আপনার জাতীয় স্বার্থটা যেন হাসিল হয় সেটাকে আপনার সামনে রাখতে হবে। এইটা এখানে আলোচনা করা আছে। তারপর আপনার এই বইতে আপনি যে মহিলা সমাজ ও আমাদের রাজনীতি, মহিলা সমাজকে নিয়ে জিয়া রহমানের ভূমিকা, রহমানের দর্শনটা কি ছিল, মহিলাদেরকে রাজনীতিতে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, তারপর অগ্রগতি পথে মহিলা সমাজের ভূমিকা কি, অগ্রগতির পক্ষে মহিলা সমাজ কি ভূমিকা পালন করতে পারে। তারপর একটা অধ্যায় আছে এই বইতে যে প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ, প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ, অর্থাৎ একটা রাজনৈতিক দলের কর্মীদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু, প্রশিক্ষণ জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ, একজন প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলকে কতটুকু উপরে নিয়ে যেতে পারে। জিয়া রহমান কিন্তু তার কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি মহিলা কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছিলেন, পুরুষ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ প্রশিক্ষিত কর্মী অর্থাৎ একটা দলে যে প্রশিক্ষিত কর্মীরা অনেক বড় ভূমিকা পালন করতে পারে সেটা জিয়া রহমান অনুধাবন করতে পেরেছিলেন এবং কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এরপর আপনি এই বইটা পড়লে আপনি তারপরে জিয়া রহমানের ডায়েরি থেকে বিভিন্ন উদ্ধৃত নেওয়া হয়েছে, বিভিন্ন উক্তি নেওয়া হয়েছে জিয়া রহমানের ডায়েরি থেকে। তার মধ্যে 100 নম্বর পৃষ্ঠায় যদি আমি বলি, 100 নম্বর পৃষ্ঠায় একটা কথা লিখেছেন যে সব জাতীয়তাবাদীদের ঐক্যবদ্ধ করেন। এই যে 100 নম্বর পৃষ্ঠা, এটা জিয়া রহমানের ডায়েরি থেকে।
সব জাতীয়তাবাদীদের ঐক্যবদ্ধ করেন, অর্থাৎ জাতীয়তাবাদী সকল শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু সেই জিয়া রহমানের আমলে জিয়া রহমান উদ্ভাবন করেছিলেন। যেমন তিনি বলেছেন দলের চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা জানি জিয়া রহমান একটা কথা বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের চেয়ে দেশ বড় বলতে তিনি বুঝিয়েছেন যে যদি আপনি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান, সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান, কল্যাণ করতে চান, তাহলে আপনার দেশের কল্যাণ করতে হবে। অবশ্যই আপনি একটা দলের প্রতিনিধি, একটা দল করেন, দলের আদর্শকে ধারণ করেন, দলকে ভালোবাসেন। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। কেন? আপনার দল তখনই সার্থক হবে যদি আপনার দল সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সাথে নিয়ে, দেশের জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে, দেশের জনগণ প্লাস আপনার দলের লোকজন সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটা স্বনির্ভর এবং সুন্দর দেশ গড়ে তুলতে পারে, তাহলেই সফল। দলের চেয়ে দেশ বড়। আর যদি একটা সুন্দর দেশ গড়তে না পারেন, স্বনির্ভর দেশ গড়তে না পারেন, তাহলে আপনার দলের অবস্থা যেমনই হোক না কেন আপনার সার্থকতা নেই। তারপরে এই বই পড়লে এই বইতে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে অনেক কিছু আছে, তারপর পার্টির আদর্শ আছে, বাংলা জাতীয়তাবাদী দল সম্পর্কে অনেক কিছু আছে, পার্টির আদর্শ সম্পর্কে আছে। বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক কিছুই অনেক সময় চলে যাবে। তারপর বইয়ের 211তম পৃষ্ঠায় 211 পৃষ্ঠায় প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করার পর, নির্মমভাবে হত্যা করার পর, প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হওয়ার পর, প্রেসিডেন্ট জিয়া রহমান 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হয়েছিলেন। তিনি শহীদ হওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের শোক সম্পর্কে এই বইতে আছে। যেমন কি কানাডার গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো ও পররাষ্ট্রমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন, এটা এই বইতে আছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শোক বার্তা আছে, আমেরিকার প্রধানমন্ত্রী শোক বার্তা আছে, বিভিন্ন জনের কি, তারপর বিশ্ব শান্তি পরিষদের শোক বার্তা আছে, তারপর ফিদেল ক্যাস্ট্রোর শোক বার্তা আছে। বিভিন্ন দেশের বিভিন্ন সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের শোক বার্তা কিন্তু কি এই বইয়ের 211 থেকে শুরু করে 211, 212, 213 এভাবে কিন্তু কি আপনার 214 পর্যন্ত আছে। ঠিক আছে, 214 না, 217 পর্যন্ত আছে। তারপরে তো এটা ছিল যে, আবারও বলছি, যেমন আমি যদি জাস্ট এই বইয়ের যে একটা অংশ যদি রিভিউ করতে যাই তাহলে অনেক সময় লাগবে। যেমন আমি যদি পার্টির আদর্শ এই জিনিসটা যদি আমি রিভিউ করতে যাই, পার্টির আদর্শ এই বইতে, তাহলে কি অনেক সময় চলে যাবে। আমি অতি সংক্ষেপে বললাম যে এই বইটা যদি আপনি পড়েন তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসলে কেমন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কেমন দল গঠন করতে চেয়েছিলেন, দল তো তিনি গঠন করেছেন, কিন্তু ওই দলটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ওই দলের লক্ষ্য উদ্দেশ্যগুলো কিভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কেমন দেশ গড়তে চেয়েছিলেন, তার রাজনৈতিক দর্শনটা কেমন ছিল, দেশের প্রতি, কর্মীদের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, তার দিক নির্দেশনা কেমন ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য কেমন ছিল, এই সব কিছুই এই বই থেকে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন। হ্যাঁ, একটা বই দিয়ে কখনোই আপনি জিয়া রহমানকে পুরোপুরি কি আইডেন্টিফাই করতে পারবেন না। একটা বই দিয়ে শুধু জিয়া রহমান না, একটা বই দিয়ে আপনি কোনো রাষ্ট্রপ্রধান বলেন, সরকার প্রধান বলেন, কিংবা কোনো ব্যক্তিকে আপনি একটা বই দিয়েই আইডেন্টিফাই করতে পারবেন না। শুধুমাত্র একটা বই দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন না, জাজমেন্ট করতে পারবেন না, শুধু একটা বই দিয়ে। আরও অনেক কিছু আপনাকে জানতে হবে। এই বইটা পড়লে যে আপনি জিয়া রহমান সম্পর্কে শতভাগ জেনে যাবেন, এরপর আর পড়া লাগবে না, বিষয়টা এমন না। শুধু জিয়া রহমান না, আপনি যার সম্পর্কে জানতে চান, একটা বই দিয়ে পূর্ণাঙ্গ জানতে পারবেন না। আপনাকে ওই বইয়ের পাশাপাশি আরও আর্টিকেল পড়তে হবে, প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্টারি দেখতে হবে, আরও অনেক কিছু আপনাকে জানতে হবে। তাই জিয়া রহমান সম্পর্কে জানার জন্য, ওনার রাজনৈতিক দর্শন সম্পর্কে জানার একটা মাধ্যম এই বইটা, একটা মাধ্যম, তবে একমাত্র মাধ্যম না। আমি খুব সংক্ষিপ্ত আকারে রিভিউ করতে গিয়েও অনেক বেশি কথা বলে ফেলেছি। কেমন লাগলো, কতটুকু ভালো লাগলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।